আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.3.4 লেসনটি নিয়ে। রিড দি ফলোইং প্যারাগ্রাফস অফ দি এসে ফ্রম শীট টু ব্লসম, গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ অন দি সেম টপিক। এখানে বলা হচ্ছে নিচের ফ্রম শীট টু ব্লসম নামক এসে এর প্যারাগ্রাফগুলো পড়ো। প্যারাগ্রাফগুলো সাজানো নেই, সেগুলো আমাদের সাজাতে হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অ্যাগেইন, আবার দি প্যারাগ্রাফস আর নট অর্গানাইজড, মানে কি প্যারাগ্রাফগুলো সাজানো নেই। ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস এন্ড ফাইন্ড আউট দি কোহেসিভ ডিভাইসেস ইউজ টু কানেক্ট ডিফারেন্ট প্যারাগ্রাফস। ঠিক আছে, বলা হচ্ছে যে দলে বা জোড়ায় আলোচনা করে বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। দেন তারপরে অ্যারেঞ্জ দি প্যারাগ্রাফস ফলোইং দি স্ট্রাকচার অফ অ্যান এসে। তারপরে কি করতে হবে, তারপর এসে এর গঠন প্রণালী মেনে প্যারাগ্রাফগুলোকে সাজাও। ওকে, লেটার ইউজ দি গিভেন গ্রিড টু অর্গানাইজ দি প্যারাগ্রাফস টু মেক অ্যান এসে ইজ আন্ডারস্ট্যান্ড। এখানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে কি বলা হচ্ছে যে পরবর্তীতে এসেটিকে সহজবোধ্য করে সাজানোর জন্য নিচের গ্রিডটি ব্যবহার করে। এখানে একটা গ্রিড দেওয়া হয়েছে নিচে, দেখো এই যে গ্রিডটাকে আমাদের ইউজ করতে হবে। এখন এইখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, এই প্যারাগ্রাফগুলো প্যারাগ্রাফ 1 যেমন, প্যারাগ্রাফ 2 যেমন, এটা উল্টাপাল্টা দেওয়া আছে, মানে একটা যেখানে হবে সেখানে না দিয়ে আরেক জায়গায় দেওয়া আছে। এখানে যেমন প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5, প্যারাগ্রাফ 6, এইখানে এই এসে গুলোর যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। এবং আমাদেরকে কতগুলো কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে, তো সেটা আমরা করব, আমরা অ্যারেঞ্জ করে লিখবো। তার আগে এখানে আমাদেরকে বলা হয়েছে ইফ ইউ নিড, তোমার যদি প্রয়োজন হয়, টেক দি হেল্প অফ দি ফলোইং ওয়ার্ড। এখানে নিচের যে ওয়ার্ড গুলো আছে তার সাহায্য নিতে পারো। লিস্ট উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থ সহকারে দেওয়া আছে। টু আন্ডারস্ট্যান্ড দি টেক্সট বেটার, সহজে টেক্সটটি বোঝার জন্য, ঠিক আছে। তো এখানে আমরা অর্থ সহ দেখবো, বাংলা অর্থ সহ। এখানে দেখো ওয়ার্ড দেওয়া আছে এবং ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তো মিনিং গুলো ইংলিশে দেওয়া আছে, তো আমরা বাংলায় পড়বো এটা, ঠিক আছে, বাংলায় অর্থ সহ জানবো। এখানে দেখো প্রথমে যেটা রয়েছে ফেইথফুল, মানে হচ্ছে বিশ্বস্ত। এর বাংলা অর্থ কি হচ্ছে দেখো, লয়াল অ্যান্ড ট্রু, কিপিং ওয়ান্স প্রমিসেস, মানে নিজের প্রতিশ্রুতি পালনে অনুগত এবং বিশ্বস্ত। 2 নম্বর হচ্ছে প্রোভাইডেড মানে সরবরাহকৃত। তো সাপ্লাইড অর গিভেন সামথিং দ্যাট ইজ নিডেড অর ওয়ান্টেড, মানে প্রয়োজন বা চাহিদা মতো কোনো কিছু সরবরাহকৃত। 3 নম্বর সে টায়ারলেস মানে অক্লান্তভাবে, উইদাউট গিভিং আপ অর বিকামিং টায়ার্ড, ওয়ার্কিং হার্ড উইদাউট স্টপিং, ত্যাগ না করে বা ক্লান্ত হয়ে না থেমে কঠোর পরিশ্রম করা। 4 নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটেড মানে হচ্ছে দেখানো। শোড অর প্রুভড সামথিং থ্রো অ্যাকশনস অর এক্সাম্পলস, মানে কাজ বা উদাহরণ দ্বারা কোনো কিছু দেখানো বা প্রমাণ করা। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেবল, মানে অভিযোজিত, মানে খাপ খাইয়ে নেওয়া নিজেকে, ঠিক আছে। অ্যাবল টু চেঞ্জ অর অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তন বা মানিয়ে নিতে সমর্থ। তারপরে দেখো অ্যাডজাস্টেড মানে সমন্বয়কৃত। মেড চেঞ্জ অর মডিফিকেশন টু সামথিং, কোনো কিছুর পরিবর্তন বা সংস্কার করা হয়েছে এমন। ইম্পার্টিং মানে প্রদান। পাসিং অন অর শেয়ারিং নলেজ অর স্কিলস, মানে জ্ঞান বা দক্ষতা বিচরণ করা বা শেয়ার করা, ঠিক আছে। তারপরে এক্সেপশনাল মানে হচ্ছে ব্যতিক্রম। এখানে এক্সট্রা অর্ডিনারি বা স্ট্যান্ডিং আউট ফ্রম আদার্স, অসাধারণ, অন্যদের চেয়ে আলাদা। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। ভেরি ইউজফুল, ইম্পর্টেন্ট অর প্রিসিয়াস, মানে খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বা মূল্যবান। কম্প্যানিয়ন মানে সহচর। সামন অর সামথিং দ্যাট অ্যাকম্প্যানিস অর কিপস কোম্পানি, কেউ বা কোনো কিছু যা সঙ্গ দেয় বা সঙ্গী রাখে। তারপরে প্যাশেন্স মানে ধৈর্য। দি অ্যাবিলিটি টু এন্ডিওর অর টলারেট ডিলে অর ডিফিকাল্টিস উইদাউট গেটিং আপসেট, বিচলিত না হয়ে বিলম্ব বা অসুবিধা সহ্য করার
ক্ষমতা। প্রসেস মানে প্রক্রিয়া, এ সিরিজ অফ অ্যাকশনস অর স্টেপস টেকেন টু অ্যাচিভ এ পার্টিকুলার এন্ড, মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কর্মকাণ্ড বা পদক্ষেপের একটা সিরিজ। তারপর ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, দি কোয়ালিটি অর স্টেট অফ বিং সিগনিফিকেন্স অর হ্যাভিং ভ্যালু, মানে গুরুত্ব হওয়ার, মান বা আবদ্ধ বা গুণমান থাকা। তারপরে কনসিকুয়েন্টলি মানে অবিরত, কন্টিনিউয়াসলি উইদাউট ইন্টারাপশন অর কজ, ক্রমাগত বাধাহীন বা থেমে না থাকা, মানে থেমে না থাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। ওই ওয়ার্ড মিনিং গুলো আমাদেরকে এখন সাহায্য করবে এই টেক্সটটিকে সুন্দর করে লেখার জন্য। ঠিক আছে, এখন দেখো এটা তো আমরা পড়লাম। এখন দেখো এখানে একটা গ্রিড দেওয়া আছে, ওয়ান ইজ দি গ্রিড দেওয়া আছে। এই গ্রিড অনুসারে গ্রিডের ভিতরে প্রথমে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এই গ্রিডের ভিতরে কিভাবে লিখতে হবে, মানে কোথায় কোন পয়েন্টটা প্রথমে হবে, তারপরে কোনটা কোন প্যারাগ্রাফটা পরে হবে, সেগুলো আর কি সিরিয়ালি লিখতে হবে। স্ট্রাকচার অফ দি এসে, মানে এসের স্ট্রাকচার গুলো। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথমে তো ইন্ট্রোডাকশন থাকে মানে সূচনা। হোয়াট ইজ রিটেন, এখানে কি লেখা হয়, দি টপিক অ্যান্ড দি মেইন ফোকাস অফ দি এসে, মানে এখানে টপিক সেন্টেন্স গুলো লেখা হয় এবং পুরো এসেটার মেইন ফোকাসটা এখানে লেখা হয়। ঠিক আছে, ফোকাস করা হয়। আচ্ছা, তো প্যারাগ্রাফ কোনটা এখানে তাহলে লিখবো, প্যারাগ্রাফ 6 নম্বর হবে এখানে প্রথমে। তারপর দেখো এখানে কোনো কোহেসিভ ডিভাইস আছে কিনা, এখানে কোনো কোহেসিভ ডিভাইস নাই। তাহলে যেহেতু কোহেসিভ ডিভাইস নাই, তাহলে এখানে তো পারপাসও এখানে লেখার প্রয়োজন হয় না। তো আমরা এখানে অর্থ সহ দেখবো। ঠিক আছে, অর্থ সহ এগুলো দেখবো। ওকে, তাহলে দেখো এখানে আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এটা, এই যে প্যারাগ্রাফ 6 যেটা, সেটা লিখবো। ঠিক আছে, তারপর এখানে এটা আমরা অর্থ সহ পড়বো। নিচে এই দেখো প্রথমে আমি তোমাদেরকে একটু বলি, এখানে প্রথম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই প্যারাটা তো লেখাই আছে। তারপর দেখো এখানে বডি অল দি সাপোর্টিং আইডিয়াস অফ দি এস্টাবলিশ দি টপিক। আচ্ছা, এখানে আমরা এই যে প্যারাটা, এই প্যারাটা এখানে লিখবো। ঠিক আছে, আচ্ছা তারপরে দ্বিতীয় যে স্থান, এখানে আমরা এই প্যারাটা লিখবো। আচ্ছা, তারপর তৃতীয়টায় এই প্যারাটা আমরা লিখবো, থার্ড প্লিজ এটা। তারপর দেখো কনক্লুশন সামারি অফ দি এসে, এইখানে আমরা এই প্যারাটা লিখবো। তো এই প্যারাটা আমরা এইখানে দেখো এই যে এখানে অর্থ সহ করে দেখবো, অর্থ সহ দেখবো। ঠিক আছে, তার জন্য আমি এখানে পড়বো না, লাইন বাই লাইন পড়বো না, আমরা ওইখানেই লাইন বাই লাইন পড়বো। তবে অন্য জিনিসগুলো আমি বলবো। যেমন দেখো এখানে বডিতে প্রথমে থাকবে এই প্যারাটা, এই প্যারাগ্রাফটা। তো এই প্যারাগ্রাফের ভিতরে দেখো প্রথমে ফার্স্টলি ইউজ করা হয়েছে, ওইটাই হচ্ছে কোহেসিভ ডিভাইস। এই কোহেসিভ ডিভাইসটা কেন ইউজ করা হচ্ছে, কোন পারপাসে, টু মেক সিকোয়েন্স উইথ দি মেইন ফোকাস অফ দি এসে, মানে মেইন যে ফোকাসটা ইয়াটা আছে, এসেটা আছে, এসেটার মেইন যে সিকোয়েন্স, একটার সাথে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য এই ফার্স্টলি যে এটা আছে এটা ব্যবহার করা হয়েছে, মানে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, কোহেসিভ ডিভাইসটা। তারপরে সেকেন্ডলি তারপরে এভরিডে, এটা হচ্ছে এখানে তোমার কোহেসিভ ডিভাইস। এটা কেন ব্যবহার করছে, টু মেক এ সিকোয়েন্স উইথ দি প্রিভিয়াস আইডিয়াস, এরকম ভাবে লিখবো। থার্ডলি এখানে আছে কোহেসিভ ডিভাইসটা আছে থার্ডলি এখানে টু মেক এ সিকোয়েন্স উইথ দি মেইন ফোকাস এন্ড দি আইডিয়াস, এইভাবে। তারপর দেখো কনক্লুশন যেটা আছে, এখানে এ সামারি অফ দিস, পুরো সামারি থাকবে, এসেটার পুরো সামারি থাকবে। এখানে ইন কনক্লুশন, এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। আর এটা কেন ব্যবহার করা হয়েছে, টু সামারাইজ দি আইডিয়াস, টু রি-এস্টাবলিশ দি টপিক, মানে পুরো টপিক গুলোকে রি-এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এখানে সামারাইজ করা হচ্ছে। এই টপিক গুলো এইভাবে লিখে আমাদের ফাইনালি টেক্সট আকারে এইভাবে এসেটা লিখতে হবে, টেক্সট আকারে এসেটা লিখতে হবে। ফ্রম শিট টু ব্লসম, গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ, মানে বীজ থেকে ফুল, অনুচ্ছেদ থেকে প্রবন্ধ রচনা তৈরি করি। ঠিক আছে, ওই অনুচ্ছেদ থেকে আমরা এইভাবে রচনাটা তৈরি করতে হবে। এইভাবে দেখছো, প্রথমে যে প্যারাটা ছিল, প্রথমে কি ছিল, টপিক মানে ইন্ট্রোডাকশন ছিল। সেই ইন্ট্রোডাকশনে কি থাকবে, প্রসুনস গড টিচার হ্যাজ বিন এ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ, the lessons it has taught him have helped to shape him into the person he is today, মানে বলছে প্রসূনের পাখি শিক্ষক তার জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, এটি তাকে যে শিক্ষা দিয়েছে তা সে আজ যা হয়েছে সেই হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করেছে। এটা হচ্ছে টপিক সেন্টেন্সের ভিতরে লিখবো, মানে একদম ইন্ট্রোডাকশনে। তারপরে প্রথম যে প্যারাটা, ঠিক আছে, এখানে যেটা আমরা লিখেছিলাম তার অর্থ সহকারে পড়তেছি। ফার্স্টলি দি বার্ড হ্যাজ শোন হিম দি ইম্পর্টেন্স অফ পেশেন্স, প্রথমত পাখিটি তাকে ধৈর্যের গুরুত্ব শিক্ষা দিয়েছে। ঠিক আছে,
as he watched the bird build its nest. হ্যাঁ, এখানে persons learned that anything worth having taken time and effort, বলা হচ্ছে যে যখন সে পাখিটিকে তার বাসা তৈরি করতে দেখেছে তখন প্রসূন শিখেছে যে কোনো কিছু শেখার জন্য সময় এবং শ্রম লাগে। ঠিক আছে, he always keeps this lesson in mind, সে সর্বদাই সে কি করেছে, সে সর্বদাই এই শিক্ষা মনে রাখে। he recognizes the patience is a virtue and essential to have while working towards a goal, বলা হচ্ছে যে সে স্বীকার করে যে ধৈর্য একটি গুণ এবং কোনো উদ্দেশ্যে কাজ করার সময় ধৈর্য থাকা অপরিহার্য। এটা হচ্ছে বঙ্গানুবাদ। ঠিক আছে, ফার্স্ট যে লেখাটা ছিল প্যারাটা, তারপর সেকেন্ডলি এইভাবে লিখবো যে সেকেন্ডলি দি বার্ড হ্যাজ টট প্রসূন দি ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, দ্বিতীয়ত পাখিটি প্রসূনকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে এভরিডে, প্রতিদিন ইট টায়ারলেসলি সার্চেস ফর ফুড অ্যান্ড টেকস কেয়ার অফ ইটস ইয়াং, প্রতিদিন এটি অক্লান্তভাবে খাদ্যের খোঁজ করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে। He has learned that hard work is essential, essential for achieving success, বলতেছে যে সে শিখেছে যে সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম করা অত্যাবশ্যক। ঠিক আছে, keeping this in mind he also works hard to achieve his goals, বলা হচ্ছে যে এটা মনে রেখে সে তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমও করে। The bird has shown him that anything is possible with hard work and dedication, বলছে পাখিটি তাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব এটা। তারপর দেখো থার্ডলি আমরা এটা লিখবো, থার্ডলি দি বার্ড হ্যাজ demonstrated the importance of being adaptable, মানে তৃতীয়ত পাখিটি মানিয়ে নেওয়ার অভিযোজিত হওয়ার গুরুত্ব প্রদর্শন করেছে। It adjusts its behavior to different situations, showing প্রসূন that flexibility is necessary for successes, মানে এটি বিভিন্ন পরিস্থিতির সাথে এর আচরণ মানিয়ে নেয় আর প্রসূনকে দেখায় যে সাফল্যের জন্য নমনীয়তা প্রয়োজন। He has learned the change is constant and it is important to be able to adjust to it, সে শিখিয়েছে যে পরিবর্তন অবিরত প্রক্রিয়া এবং এর সাথে মানিয়ে নিতে সমর্থ হওয়াটা গুরুত্বপূর্ণ। The bird has shown him that being adaptable is a valuable skill that can help one navigate through different situations, মানে পাখিটি তাকে দেখিয়েছে যে মানিয়ে নেওয়া একটা মূল্যবান দক্ষতা যা একজনকে কঠিন পরিস্থিতিতে সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইনালি the bird has provided প্রসূন with a constant source of joy and comfort, অবশেষে পাখিটি প্রসূনকে আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের এক অনিঃশেষ উৎস সরবরাহ করেছে। অনিঃশেষ, it has been always a loyal friend and companion by his side during difficult times, এটি তার কঠিন সময়ে সর্বদা তার পাশে থেকে একজন বিশ্বস্ত বন্ধু ও সহচর হয়েছে। The bird's unwavering companionship has transformed him into more compassionate and understanding towards others, বলতেছে যে পাখিটার অটুট সাহচর্য তাকে অন্যদের প্রতি আরো সহানুভূতিশীল এবং বোধ শক্তি সম্পন্ন করেছে। ঠিক আছে, he has learned that having a good friend by his side can make all the differences in life, এখানে বলা হচ্ছে যে সে শিখেছে যে তার পাশে একজন ভালো বন্ধু থাকা জীবনে সকল পরিবর্তন আনতে পারে। একদম লাস্টে আমরা এটা লিখতে পারি, in conclusion প্রসূন's bird teacher has been an exceptional role model, imparting valuable life skills and providing unwavering companionship
মানে উপসংহারে প্রসূনের পাখি শিক্ষক তাকে মূল্যবান জীবন দক্ষতা এবং অটুট সাহচর্য প্রদান করে এক ব্যতিক্রম আদর্শে পরিণত হয়েছে। The bird has shown him the importance of patience, hard work, adaptability and companionship. এখানে আদর্শ পাখিটি তাকে ধৈর্য, কঠোর পরিশ্রম, অভিযোজন যোগ্যতা এবং সাহচর্যের গুরুত্ব দেখিয়েছে। These lessons have helped him to become a better person and have provided him with the tools he needs to succeed in life. তার মানে এই শিক্ষাগুলো তাকে একজন অধিকতর ভালো মানুষ হতে সাহায্য করেছে এবং জীবনে সফল হতে যেসব জিনিস দরকার তা প্রদান করেছে। প্রসূন will always be grateful for the time he spent learning from his bird teacher and will carry the lesson with him for the rest of his life. মানে এখানে প্রসূন তার পাখি শিক্ষকের কাছ থেকে শেখার জন্য যে সময় ব্যয় করেছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবে এবং সারা জীবন সে এই শিক্ষাগুলো মনে রাখবে। তো এইভাবে এটা আমাদের এইভাবে লিখে আমাকে শিক্ষকদের কাছে জমা দিতে হবে। আর এখানে যে সবটা রয়েছে এই সবগুলো এইভাবে পূরণ করতে হবে। তো আমরা ওটা অর্থ সহকারে দেখলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 5.3.5 লিসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।